সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও কার্যক্রম সীমিত। ধীরে ধীরে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি, বাসাবাড়ি রাস্তাঘাট থেকে নামছে পানি, ভোগান্তির অবসান চান নগরবাসী। থেকে একটু বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়, আমাদের এলাকাতে অনেক পানি উঠে, সেটা না আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। ভাষায় বলা যাবে না। আমি এই রাস্তা দিয়ে আসার কথা ছিল, এই রাস্তা দিয়ে আসতে না পেরে অনেক দূর ঘুরে আসছি। এবার পঞ্চগড়ে চা সিন্ডিকেট ভাঙার চেষ্টায় শিক্ষার্থীরা, চাষি, শ্রমিক ও মালিকদের নিয়ে সমন্বয় বৈঠক। চা ফ্যাক্টরিগুলোতে আমাদের বিভিন্ন সিন্ডিকেটে ভরপুর, তো আমরা চেষ্টা করছি সিন্ডিকেট মুক্ত করার। আরও অন্য কারখানায় যাব, দেখব কিভাবে কি করতেছে। আমরা এটা চাই যে ছাত্ররা এইভাবে আসুক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও সীমিত পরিসরে চলছে কার্যক্রম। প্রতিটি থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর বলছে, সাধারণ ডায়েরি ও মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি। অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। সারা দেশে ৬৩৯টি থানা রয়েছে। ইতিমধ্যে থানায় মোটামুটি বলা যায় যে শতভাগ অফিসার আপ ডাউন করতেছে, আসতেছে, থানায় আছে এখনও। যদিও এখনও আমরা বাইরের জনগণের কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না, আমাদের ওই রকম সক্ষমতা আসলে আমাদের এখনও তৈরি হয়নি। মেবি এটা হয়তো রিসেন্ট হয়ে যাবে, 2-1 দিন একটু সময় লাগবে। ময়মনসিংহে কোনো থানা বা পুলিশ সদস্যদের উপর হামলা হয়নি, তবে চলমান পরিস্থিতিতে পুলিশিং কার্যক্রম না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, রাত জেগে পাহারা আর শিক্ষার্থীদের ট্রাফিক কন্ট্রোল চলবে আর কতদিন? অজানা আতঙ্কে আর গুজবের নগরীতে রাত জেগে পাহারা দিচ্ছেন নগরবাসী। ওদিকে ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমলমতি শিক্ষার্থীরা। কিন্তু এভাবে কতদিন? আমাদের কার্য ব্যবস্থাগুলো তো স্বাভাবিক করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। সো আমরা চাই যে পুলিশ বাহিনী অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক। পুলিশের ভূমিকা এখানে কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আসলে কোনো দল মত নির্বিশেষে আমাদের দেশকে ঠিক করার জন্য এগিয়ে আসতে হবে। সুধীজন ও আন্দোলনের সমন্বয়করা বলছেন, জনগণের প্রয়োজনে পুলিশকে দ্রুত কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে হবে, এজন্য সর্বাত্মক সহযোগিতা করছে তারা। আমরা বলেছি যে আপনাদের এই মুহূর্তে আর ভয়ের কোনো কারণ নেই, আপনাদের সবগুলো উইংস চালু করেন এবং অতি দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। পুলিশের কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে আসলে কিছু ক্ষোভ মানুষের তৈরি হয়েছে। আমার ধারণা ইতিমধ্যে বিভিন্ন মহলের সোচ্চার ভূমিকার কারণে সেই ক্ষোভ অনেকাংশে কমেছে। সরকার পদত্যাগের পর ময়মনসিংহ জেলায় পুলিশের উপর কিংবা থানায় কোনো হামলা হয়নি। আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা ধারণ করেছি। এখানে ময়মনসিংহে কোনো পর্যায়ের কোনো ছাত্র বা সাধারণ আন্দোলনকারীদের উপরে আমরা একটি লাঠি কখনো আমরা প্রয়োগ করিনি, এবং যার ফলশ্রুতিতে আমাদের ময়মনসিংহের 14টি থানা, আমাদের পুলিশ লাইন্স, বিভিন্ন ফাঁড়ি, আমাদের পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন অফিসে ওই সামান্য কিছু ঢিল ছোড়া বা এই জাতীয় ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমার একটি থানায় কোনো আগুন ধরেনি, আমার একজন পুলিশ সদস্যও
কোনোভাবে হতাহতের শিকার হননি। আমরা খুব নিরাপদে আমাদের সব পুলিশ সদস্যকে আমরা সেফলি আমাদের যার যার ইউনিটে নিয়ে আসতে পেরেছি। চলমান পরিস্থিতিতে কর্মবিরতিতে আছেন পুলিশ সদস্যরা। এই সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ বলছেন কর্মকর্তারা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ধীরে ধীরে খুলতে শুরু করেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, তবে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও অনেক স্কুলই ছিল বন্ধ। এই তালিকায় বেসরকারি স্কুলের পাশাপাশি রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। সবখানেই শিক্ষার্থীদের উপস্থিতি কম। যারা অংশ নিয়েছে তাদের মধ্যে রয়েছে এক ধরনের অস্বস্তি শঙ্কা। আবারও সুস্থ স্বাভাবিক পরিবেশ পুরোদমে পাঠদান কর্মসূচি চালু হোক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। দর্শক, এই বিষয়ে আরো জানার চেষ্টা করব। দিনাজপুরে রয়েছেন আমার সহকর্মী মাহফুজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। মাহফুজ, বেশ কদিন পর তো স্কুল খুলল, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন বা কি বলছেন অভিভাবক শিক্ষার্থীরা? আপনি যেমনটি বলেছেন, আসলে 6 তারিখ থেকে স্কুল খোলা থাকলেও মূলত আজকে আজ রবিবার থেকে পূর্ণদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এই স্কুলের। আমরা আছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের সবচেয়ে বড় বৃহৎ স্কুল এটি। এখানে প্রথম শিফটের ক্লাস হয়েছে কিছুক্ষণ আগেই, এখনই শেষ হবে, আবার দ্বিতীয় শিফটের ক্লাস শুরু হবে। আমরা একটু দেখাতে চাই এই শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে তাদের শিফটের ক্লাস শেষ করে এসেই তারা আবার এই যে সমাজসেবামূলক এই যে গ্রাফিতি থেকে শুরু করে বিভিন্ন কাজ করতেছে, এবং স্কুলের গেটেই যে সকল লেখা ছিল এই লেখাগুলিকে তারা মুছিয়ে দিয়ে এখানে ভালো কিছু লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তারা শহরেও আপনার বিভিন্নভাবে ট্রাফিক কন্ট্রোলের কাজও করে যাচ্ছে। তাদের সাথে আমরা যেমন কথা বলেছি, তারা বলেছে যে আমরা এই স্কুলের ফাঁক স্কুল খুলেছে, পড়ালেখা চালাতে হবে। এই পড়ালেখার পাশাপাশি এই যে আমরা যে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে সেবামূলক কাজ, এগুলো আমরা করে যাচ্ছি। এবং যতদিন পর্যন্ত শহরে পরিস্থিতি ভালো হবে না, পুলিশ কাজে নামবে না, ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা কাজ চালিয়ে যাব। আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা এই যে কাজগুলি করতেছেন, আপনাদের স্কুল কখন হয়েছে এবং স্কুল কখন যাবেন? আবার আমাদের স্কুল শুরু হয়েছে 7:15-তে। আমরা স্কুলে ক্লাস করেছি, ক্লাস করার পরে আমরা স্কুল পরিষ্কার করেছি, করার পরে এখন আমাদের স্কুলের সামনে জ্যাম লাগছিল, তো ওখানে দায়িত্বটা কেউ পালন করছে, তখন আসে এখানে দায়িত্ব করছে। আর এগুলো আমাদের আগে থেকে করানোর নিচের থেকে উদ্যোগ নেওয়া। আপনি যেমনটি শুনলেন, এই যে শিক্ষার্থী তিনি যেটা বললেন, তার সকাল 7:15 তিনি স্কুলে এসেছিলেন। এই স্কুলে আসার পরে প্রথম শিফটের ক্লাস শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় শিফটের ক্লাসের জন্য ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা যারা দ্বিতীয় শিফটে অংশগ্রহণ করবে, তারাও স্কুলে ঢোকার আগে তাদের যে এই যে সেবামূলক কাজ, এই কাজগুলি তারা অংশগ্রহণ করছে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার যেতে চাই পুলিশ হসপিটালে। সেখানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি কথা বলছেন, তার কথা শুনতে চাই আমরা। 15-20 বছর আগে দেওয়া হয়েছে। অনেক পবিত্র অফিসার আমার কাছে আছেন, পুলিশ অফিসার। আমি তো 29 বছর আগে ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী, সেনা বিনিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যা শুনে যে ডাকাতি হচ্ছে, কি করে পুলিশ নাই? পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে, এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন,
আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল they should be punished. দর্শক, কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। বঙ্গভবনে আজ শপথ নেবেন দুই উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সরাসরি যাচ্ছি সেই অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাদির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العظيم. আল্লাহ তাআলা কালামে পাকে ঘোষণা করিয়াছেন যে আল্লাহ আসমানকে সমুন্নত করে মানদণ্ড স্থাপন করিয়াছেন, যাহাতে তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার হেরফের না করো এবং অবিচলিতভাবে ন্যায় নীতির অনুসরণ করো ও তাহাতে কোনো প্রকার ত্রুটি না ঘটাও। সূরা আর রহমান আয়াত 7 থেকে 9। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে মাননীয় প্রধান বিচারপতি এবং দ্বিতীয় পর্বে দুজন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করবেন। আমি অনুষ্ঠানের প্রথম পর্বে শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ 27 শ্রাবণ 1431 11 আগস্ট 2024 রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাই। নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইলাম।
বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধান বিচারপতিকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, গত 8 আগস্ট 2024 তারিখে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও 16 জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন। 8 আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও 13 জন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসাবে জনাব সুপ্রদীপ চাকমা এবং জনাব বিধান রঞ্জন রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে
আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের প্রতি রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতা শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা সরাসরি ছিলাম বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।